আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আচ্ছা, আপাতত আর মেসেজ টেসেজ না দেই, হ্যাঁ, ক্লাসে যাই, এগুলো নিয়ে অন্য সময় কথা হবে ইনশাল্লাহ। আসেন আমরা আজকে পেনাল কোডের 11তম অধ্যায় পড়ব, মিথ্যা সাক্ষ্যদান এবং গণবিচারের বিরুদ্ধে সংগঠিত যে অপরাধ। আচ্ছা, এখান থেকে কয়েকটা অংশে যদি আমরা আইনগুলো পড়ি তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। মিথ্যা সাক্ষ্যদান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে আসেন সংজ্ঞাটা শিখি আমরা। মিথ্যা সাক্ষ্যদান কাকে বলে, মিথ্যা সাক্ষ্যদান জিনিসটা কি। মনে করেন আদালতে একটা মামলা চলমান, কোনো ব্যক্তি তিনি জানেন যে আমি যে কথাটা বলবো এই কথাটা আদালতে সত্য হিসেবে গ্রহণযোগ্য হবে বা আদালত ধরে নিবে যে আমি সত্য কথা বলছি। এইভাবে জেনে শুনে কোনো ব্যক্তি যদি কি করেন, জানেন যে তার এই বক্তব্যকে আদালত সত্য বলে মেনে নিবে, সত্য বলে ব্যবহার করা হবে, তিনি নিজে জানেন যে তিনি মিথ্যা কথা বলছেন, এত কিছু জেনে শুনেও যদি তিনি মিথ্যা বিবৃতি প্রদান করেন, বক্তব্য দেন, তাহলে তিনি মিথ্যা সাক্ষ্য দান করেছেন বলে গণ্য হবেন। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো? যদি আসে মিথ্যা সাক্ষ্য দান কাকে বলে, লিখবো কোনো ব্যক্তি সত্য কথনের জন্য শপথ গ্রহণ পূর্বক, আমি যেভাবে বলি এভাবে একটু নেওয়ার চেষ্টা করেন। কোনো ব্যক্তি সত্য কথনের জন্য মানে সত্য কথা বলার জন্য শপথ নিয়ে বা আইনানুগ ভাবে কোনো সত্য বক্তব্য দেওয়ার জন্য, সে এমন সত্য বক্তব্য দেওয়ার জন্য আইনগতভাবে বাধ্য হয়ে যদি কোনো মিথ্যা বিবৃতি দেয় বা এমন কোনো বিবৃতি দেয় যেটা সে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে, তাহলে সেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করেছেন বলে গণ্য হবেন। এভাবে লিখে ফেললেন মিথ্যা সাক্ষ্য দান কাকে বলে। কি লিখবেন? ইংরেজি যদি লিখতে চান ফলস এভিডেন্স বলতে পারি আমরা, হ্যাঁ, মিথ্যা সাক্ষ্য দান। আচ্ছা, দুই উপায়ে মিথ্যা সাক্ষ্য দেয়া যায়। কয়টি উপায়ে? মৌখিক ভাবে হতে পারে, লিখিত ভাবে হতে পারে। তাহলে মিথ্যা সাক্ষ্য কয় ভাবে দেয়া যায়? দুই ভাবে দেয়া যায়, মৌখিক বা লিখিত ভাবে। এই ছিল 191 ধারার সংজ্ঞা। এবার আমরা 192 ধারাটা দেখবো। 192 হলো মিথ্যা সাক্ষ্য তৈরি করা। সরাসরি আপনি মিথ্যা কথা বললেন না বা মিথ্যা বিবৃতি প্রদান করলেন না, কিন্তু এমন পরিস্থিতি তৈরি করলেন যাতে করে কি হলো, অটোমেটিক একটা মিথ্যা সাক্ষ্যের সৃষ্টি হলো। আপনার ব্যবহৃত গয়নাগাটি অন্য আরেকজনের বাড়িতে লুকিয়ে রাখলেন, পুলিশকে সংবাদ দিলেন, পুলিশ এসে তার বাড়িতে এগুলো খুঁজে পেল। কিন্তু আপনি কি করেছেন? এই পরিস্থিতিটা তৈরি করেছেন বা আমি এই পরিস্থিতিটা তৈরি করেছি। তাহলে আমি কি তৈরি করলাম? মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করলাম, উদ্ভাবন করলাম। তাহলে একটা হলো সরাসরি মিথ্যা কথা বলা বা মিথ্যা বিবৃতি প্রদান করা, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তি জানে যে তার এই বিবৃতিটা মিথ্যা অথবা সত্য নয় বলে তিনি বিশ্বাস করেন, কিন্তু তিনি জানেন যে এটা সত্য বলে গ্রহণযোগ্য হবে আদালতে, জানার পরেও তিনি এই ধরনের বিবৃতি দিলে মিথ্যা সাক্ষ্য দান করেছেন। আর যদি এমন কোনো পরিস্থিতি তৈরি করেন, এমন কোনো দলিল প্রস্তুত করেন যেটা পরবর্তীতে সত্য বলে ব্যবহৃত হবে কিন্তু মূলত সেটা কি? মিথ্যা, তাহলে তিনি মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করেছেন বা উদ্ভাবন করেছেন বলে গণ্য হবেন। দলিলের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, জালিয়াতির অংশে চলে যাবে, হ্যাঁ, যদি জাল দলিল বা মিথ্যা দলিল প্রস্তুত হয়। কিন্তু এটা যদি সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহৃত হয় তখন সেটা মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য তৈরি করা, তৈরি করেছে সংশ্লিষ্ট ব্যক্তি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছেন বলে গণ্য হবে। তাহলে একটা গেল মিথ্যা সাক্ষ্য দেয়া, আরেকটা হলো মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা। এবার আসেন দুইটারই দণ্ড হলো 193 ধারা। তাহলে মিথ্যা সাক্ষ্য প্রদানেরও দণ্ড 193, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার দণ্ড 193। তাহলে 191, 92 দুইটা ধারারই শাস্তি হলো 193। এইবার আসেন গুরুত্বপূর্ণ ধারা 194। কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ড বিধান করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দান করা। এই কথাটা আমরা বুঝি কিনা? কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ড বিধান করানোর জন্য মিথ্যা সাক্ষ্য প্রদান করা। মনে করেন রেবেকা নামক একজন অপরাধী, তিনি ডাকাতি মামলার আসামি, তার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য প্রমাণ গ্রহণ চলছে তখন রাবেয়া নামক একজন সাক্ষীকে ডেকে নিয়ে আসা হলো। তিনি বললেন, হ্যাঁ মহামান্য আদালত, রেবেকা ওই দিন ডাকাতির সাথে জড়িত ছিল, আমি নিজে তাকে ডাকাতি করতে দেখেছি। এইভাবে সাক্ষ্য দিল, যার ফলে আমার কি হয়ে গেল? মৃত্যুদণ্ড, ধরেন মৃত্যুদণ্ড দিয়ে দিল বা যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। এই যে একজন, কিন্তু আমি মূলত ডাকাতির সাথে জড়িত ছিলাম না, বা রাবে আপু এসে যে সাক্ষ্যটা দিল সেই সাক্ষ্যটা কি সাক্ষ্য দিল? মিথ্যা সাক্ষ্য দিল। তো কোনো ব্যক্তির মিথ্যা সাক্ষ্য দানের জন্য যদি অপর কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের দণ্ডবিধান করে আদালত, বুঝতেছি কথাগুলো,
কোনো ব্যক্তির মিথ্যা সাক্ষ্য দানের দরুন অপর কোনো ব্যক্তির যদি আদালত মৃত্যুদণ্ডে দণ্ডবিধান করে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডবিধান করে, তখন ওই ব্যক্তি যিনি মিথ্যা সাক্ষ্য দিলেন তার দণ্ড হলো 194। 194 দণ্ডটা একটু পড়তে হবে, খেয়াল করেন। যদি রাবেয়াপুর মিথ্যা সাক্ষ্য দেওয়ার দরুন আমি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হই, তাহলে মৃত্যুদণ্ডযোগ্য বলে বিবেচিত অপরাধের জন্য যদি দণ্ডদান করে আদালত, মনে করেন যাবজ্জীবন কারাদণ্ডে যদি দেয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি, যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করলেন, তিনিও একই ধরনের দণ্ডে দণ্ডিত হবেন, অনুরূপ দণ্ডে দণ্ডিত হবেন। তবে নিরপরাধ ব্যক্তির যদি ফাঁসি হয়ে যায়, মনে করেন আমি কোনোভাবেই জড়িত ছিলাম না, নিরপরাধের যদি ফাঁসি হয়ে যায়, নিরপরাধ ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিরও মৃত্যুদণ্ডে দণ্ডবিধান হবে। বুঝতে পারলাম ঘটনাটা? কোনো ব্যক্তির মিথ্যা সাক্ষ্য দানের জন্য যদি অপর কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডবিধান হয়, ধরেন সে সামান্য অপরাধ করেছে, তাহলে রাবে আপু মিথ্যা সাক্ষ্য দান করলো, আমাকে আদালত ফাঁসি দিল, কিন্তু কথা হলো আমি সামান্য কিছু অপরাধ করেছি, ডাকাতির সাথে সহযোগিতা করেছি বা ছিলাম, আমি মূলত অপরাধী ছিলাম, কিন্তু এতটাও অপরাধ করিনি যাতে মৃত্যুদণ্ড হয়ে যায়। ওনার সাক্ষ্যের উপর ভিত্তি করে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, উনি তখন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন। বুঝতে পারলাম ঘটনা? তাহলে কোনো ব্যক্তির মিথ্যা সাক্ষ্য দানের উপর ভিত্তি করে অপর ব্যক্তিকে যদি অপরাধী ব্যক্তির মৃত্যুদণ্ডে দণ্ডবিধান করানো হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে আমি তো ফাঁসিতে ঝুললাম, মারাই গেলাম, ধরেন আমার একটু দোষ ছিল, তখন রাবে আপু দণ্ডিত হবে যাবজ্জীবন 10 বছর। আর মনে করেন আমি একেবারেই নিরপরাধ ছিলাম, আমার কোনো দোষই ছিল না, তখন রাবেয়া পুরো মৃত্যুদণ্ডের বিধান হবে। বুঝতে পারলাম? যদি কোনো তদ্বারা নিরপরাধ ব্যক্তির দণ্ড বিধান করার ক্ষেত্রে ফাঁসি দেয়, নিরপরাধের ফাঁসি হয়ে যায়, অনুরূপ মিথ্যা সাক্ষ্য দানের ফলে নিরপরাধ ব্যক্তি যদি দণ্ডিত হয়, তাকে যদি ফাঁসি দেওয়া হয়, তাহলে যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিল তিনি কি হবেন? মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন, বা আদালত চাইলেও ইতিপূর্বে বর্ণিত দণ্ডেও দণ্ডিত করতে পারবেন। তাহলে ধরেই নিলেন একজন নিরপরাধকে যদি আপনার সাক্ষ্যের উপর ভিত্তি করে ফাঁসি দেওয়া হয়, আপনিও ফাঁসির দড়িতে ঝুলবেন। এবার আসেন 195টা দেখবো, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডবিধান করানোর জন্য মিথ্যা সাক্ষ্য দান। এখানে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড কারাদণ্ড দুইটাই আছে, হ্যাঁ। তাহলে মৃত্যুদণ্ডে দণ্ডবিধান করানোর জন্য 194, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডবিধান করানোর জন্য, মানে কি আরেকজনকে আপনি ফাঁসিয়ে দেওয়ার জন্য যদি মিথ্যা সাক্ষ্য দেন, তখন দণ্ড হবে 195। দণ্ডগুলো পড়বো না, এমনি শুধু জানলেই হবে। মৃত্যুদণ্ড হলে 194, যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ড হলে 195। সংশ্লিষ্ট ব্যক্তি 195 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। এইবার দেখবো 196, মিথ্যা বলিয়া বিদিত সাক্ষ্য সত্য বলে ব্যবহার করা। রাবে আপু আদালতে আসছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য। এখন বাদী পক্ষের আরো অন্যান্য ব্যক্তিগণ আছে, মনে করেন আসমা আপু হলো আমার বাদী, সে কি করলো? রাবে আপুকে দিয়ে সাক্ষ্য দেওয়ানোর জন্য রাবে আপুকে সাথে করে নিয়ে আসলো। আসমা আপুও জানে রাবে আপু মিথ্যা সাক্ষ্য দিবে, রাবে আপু তো নিজেও জানে যে সে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। তো আপনি জেনে শুনে যদি কোনো মিথ্যা সাক্ষ্যকে আদালতে সত্য বলে দোষণীয় সাক্ষ্যকে খাঁটি হিসেবে ব্যবহার করেন, সংশ্লিষ্ট ব্যক্তি 196 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। তাহলে এই পর্যন্ত জিনিসগুলো পরিষ্কার তো? 191 মিথ্যা সাক্ষ্য দান, 192 মিথ্যা সাক্ষ্য তৈরি করা, 193 দুইটারই শাস্তি, 194 কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডবিধান করিয়ে দেওয়ার জন্য মিথ্যা সাক্ষ্য, ফাঁসিতে ঝুলানোর জন্য মিথ্যা সাক্ষ্য দেয়া, আরেকজনকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষ্য দেয়া। 194 কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে আপনার সাক্ষ্যের উপর ভিত্তি করে, আপনি মিথ্যা সাক্ষ্য দিলে আপনার দণ্ড 195। আর আমি জেনে শুনে একজন ব্যক্তিকে কি করলাম? সাজিয়ে নিয়ে গেলাম, মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য সাজিয়ে গুছিয়ে নিয়ে গেলাম, আমি জানি যে মিথ্যা সাক্ষ্য, তারপরও এটাকে খাঁটি বলে আদালতে ব্যবহার করলাম, 196 ধারা মোতাবেক আমি দণ্ডিত হব। 197 থেকে হলো সার্টিফিকেট তৈরি। কোনো ব্যক্তি যদি মিথ্যা সার্টিফিকেট তৈরি করে এবং সেটাতে স্বাক্ষর করে, অনেকের কর্তৃত্ব আছে না, ধরেন জাতীয় ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোনো একজন, ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ডে কোনো একজন কর্মকর্তা, তিনি ওখানে চাকরিরত, তো তিনি তার একটা সইয়ে কি হয়ে যায়, সার্টিফিকেট প্রস্তুত হয়ে যায়, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সার্টিফিকেট ইস্যু করলেন এবং সেটাতে স্বাক্ষর করলেন, 197 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। এই মিথ্যা সার্টিফিকেট আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আবার এটা সত্য বলে চাকরির ক্ষেত্রে ব্যবহার করলাম, আমার দণ্ড 198। তাহলে ওই 96 পর্যন্ত ব্যাপারটা একটু আলাদা। 97 98 হলো মিথ্যা সার্টিফিকেট তৈরি করা এবং 98 হলো সেটা ব্যবহার করা। আর যিনি স্বাক্ষর করলেন
সার্টিফিকেট তৈরিতে সাহায্য করলেন, তিনি কিন্তু 197 দণ্ড। তাহলে 197 হলো মিথ্যা সার্টিফিকেট তৈরি এবং স্বাক্ষর, 198 হলো এই মিথ্যা সার্টিফিকেট সত্য বলে ব্যবহার করা। এইবার আসেন 199, আইন বলে গ্রহণীয় ঘোষণায় প্রদত্ত মিথ্যা বিবৃতি। তাহলে এইটা কি আর 191 ধারা কি? 191 পড়লাম আমরা মিথ্যা সাক্ষ্য দান করা, আর এখানে বলেছে আইন বলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় ঘোষণায় মিথ্যা বিবৃতি। একটু পরিষ্কার করে দেই জিনিসগুলা, না হলে ভুলে যাবেন। উদাহরণ করি, খেয়াল করেন। কোনো একজন ব্যক্তি আদালতে উপস্থিত হলেন, আদালতে উপস্থিত হয়ে তিনি বললেন, শপথ গ্রহণ করলেন, শপথ গ্রহণ করার পরে বললেন, মহামান্য আদালত, এই যে আসামির কাঠগড়ায় দাঁড়ানো এএসআই শাহ আলম, তিনি খুন করেছেন, আমি নিজের চোখে তাকে, কাকে বলবো, আসমা আপুকে খুন করতে দেখেছি, এরকম করে আমি আদালতে সাক্ষ্য দিলাম। তাহলে দেখেন, শাহ আলম ভাইয়ের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিলাম যে আমি তাকে খুন করতে দেখেছি। এই যে সাক্ষ্যটা দিলাম এটা হলো মিথ্যা সাক্ষ্য দান। তাহলে আমার দণ্ড 193, তাই না? মৃত্যুদণ্ড হলে, তার যদি আদালত মৃত্যুদণ্ড দিয়ে দেয় তখন আবার 194, কিন্তু চিন্তা ভাবনা করতে হবে 194। আবার যদি যাবজ্জীবন কারাদণ্ড কারাদণ্ড হয়ে যায় তখন আবার আমার দণ্ড হবে 195। এগুলো ভিন্ন ব্যাপার। তো আগে বোঝার চেষ্টা করেন, 191 হলো মিথ্যা সাক্ষ্য দিলাম এভাবে। এবার আসেন 199 এর বিষয়টা কি? এটা হলো যে কোনো একটা ঘোষণা। ঘোষণা কি? এপিডেভিট হতে পারে, যে কোনো কিছু। কোনো একজন ব্যক্তি, মনে করেন আমার বয়স কত, আমার বয়স 18 বছর, কিন্তু আমি একটা এপিডেভিট করালাম যে আমার বয়স 16 বছর। তো আমি জানি কোনো একটা সময় আমার এই 16 বছরের যে হলফনামা, এই হলফনামাটা যে কোনো জায়গায় প্রমাণ হিসেবে, সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে। জেনে শুনেও আমি কি করলাম, এই হলফনামায় স্বাক্ষর করলাম। তাহলে যে জিনিসটা আইন বলে সাক্ষ্য হিসেবে গ্রহণ হবে, সেখানে যদি মিথ্যা বিবৃতি প্রদান করা হয় তাহলে ওই ব্যক্তির দণ্ড 199। তাহলে 191, 199 এই দুইটা ধারার পার্থক্য বুঝতে পারলাম আমরা। 191 সরাসরি আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, কোন একজন ব্যক্তির বিরুদ্ধে আপনি অভিযোগ তৈরি করতেছেন যে সেই ব্যক্তিকে অপরাধ করতে দেখেছেন, তাহলে এটা হলো মিথ্যা সাক্ষ্য। আর একটা হলো ঘোষণা। আমি ঘোষণা করতেছি যে আমি এই সন্তানের জনক, বা এই সন্তান আমার, অথবা আমার বয়স এত। ঘোষণা করা, এফিডেভিট করা, এই ধরনের ঘোষণার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মিথ্যা বিবৃতি দেয় যেটা পরবর্তীতে সত্য হিসেবে ব্যবহার করা যেতে পারে বা সত্য হিসেবে ব্যবহৃত হতে পারে এটা জানা থাকে, তখন সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড চলে যাবে 199। মানে অপরাধটা হবে 199, কিন্তু দেখেন 199 দ্বারাই কিন্তু দণ্ড নাই। তাহলে দণ্ডিত হবে মূলত মিথ্যা সাক্ষ্য দান করলে যেমন দণ্ড, একই দণ্ডে দণ্ডিত হবে। বুঝতে পারলাম ঘটনাটা? এই এদিকে ধারাগুলো 200 পর্যন্ত সবগুলো দণ্ডই হলো 193 ধারা। মিথ্যা সাক্ষ্য দান করলে যে দণ্ড, একই দণ্ডে দণ্ডিত হবে। আসেন দেখি একটু 200 ধারায় কি বলেছে। মিথ্যা জেনে, এই ঘোষণাটা মানে পূর্ববর্তী ধারায় আপনি যে ঘোষণাটা পেলেন, জেনে শুনে এই ঘোষণাকে সত্য বলে ব্যবহার। তাহলে দেখলেন একটু আগে আপনি জানেন যে এটা সত্য বলে ব্যবহার করা হবে, তারপর আপনি আপনার বয়স 2 বছর কমিয়ে আপনি কি করলেন, এফিডেভিট করে ফেললেন, বললেন আপনার বয়স 16, বা আপনার বয়স মূলত ছিল 18। পরবর্তীতে আদালত যখন কোনো দলিলপত্র চাইলো তখন এটা আবার আদালতে উপস্থাপন করা হলো। তাহলে মিথ্যা বলে জেনে শুনে এই ধরনের ঘোষণাকে সত্য বলে ব্যবহার করার দণ্ড 200 ধারা পর্যন্ত, এই পর্যন্ত সবগুলো দণ্ড হলো 193 ধারা। বুঝতে পারলাম? যেটার স্পেশালি দণ্ড আছে যেমন 94, 95, এগুলো যেটা দণ্ড আছে তো আছে, যেটা দণ্ড নাই সবগুলো মিথ্যা সাক্ষ্য দান করলে যেমন দণ্ডে দণ্ডিত হবেন একইভাবে দণ্ডিত হবেন। তাহলে আসেন এই পর্যন্ত আমরা 200 পর্যন্ত যে কোনো একজনের পড়া নেই। কি কি পড়লাম? 191, আসমা আপু আপনার পড়া নেব, আসমা আপু রেডি থাকেন। 191 পড়লাম, মিথ্যা সাক্ষ্য দান। যদি কোনো ব্যক্তি জেনে শুনে সত্য বলার জন্য বাধ্য হওয়ার পরেও ওই বিষয়ে কি করে, মিথ্যা সাক্ষ্য দান করে, মিথ্যা বিবৃতি প্রদান করে, তাহলে তিনি মিথ্যা সাক্ষ্য দান করেছেন বলে গণ্য হবেন। 191। আর যদি মিথ্যা সাক্ষ্য তৈরি করে, সংজ্ঞা 192, দুইটারই দণ্ড 193। কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডবিধান করানোর জন্য মিথ্যা সাক্ষ্য দান 194। কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডবিধান করানোর জন্য মিথ্যা সাক্ষ্য দান 195। মিথ্যা জেনে শুনে এই এই সাক্ষ্যগুলোকে মিথ্যা জানার পরেও সত্য বলে ব্যবহার করা 196।
সার্টিফিকেট তৈরি করা, স্বাক্ষর করা 97, এই সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট সত্য বলে ব্যবহার করা 98, আইন বলে একটা ঘোষণা গ্রহণ হবে জেনে শুনে ওই ঘোষণায় মিথ্যা বিবৃতি 199, এই ঘোষণাকে সত্য বলে ব্যবহার করা 200। আসমা আপু, একটু বলেন দেখি, 200 পর্যন্ত শুনি, তারপরে যাই। মাইক্রোফোন গুলো খুলে দেই, না হলে বলবে মাইক্রোফোন খোলা যাচ্ছে না। আচ্ছা, আরো বলতে হবে? আরো কি বলতে হবে নাকি? যাকে পড়া জিজ্ঞাসা করব সেই বলবেন। রেসপন্স করেন না কেন ক্লাসে? আপনাদের পড়ালেখার মান খুবই খারাপ। কুলসুমা আপু বলেন, কুলসুমা আপু। কি ব্যাপার, এত ডাকাডাকি করতেছি, সময় নষ্ট করতেছেন? জাকির ভাইয়া বলেন, জাকির ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। মিথ্যা সাক্ষ্য দান করলে 191, এর কি? শাস্তি হবে 93। হুম। কেউ যদি মিথ্যা সাক্ষ্য দান করে তাহলে 91 তার ইয়ে হবে, আর শাস্তি 193। 92 মিথ্যা সাক্ষ্যকে উদ্ভাবন করলে, মানে যে কেউ ফিটিং কেস বলে, পুলিশে বিভিন্ন মিথ্যা ইয়ে করে ফিটিং কেস বলে, এটা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলে এরও শাস্তি 193। মৃত্যুদণ্ড দণ্ডিত করার জন্য কাগজ যদি সাক্ষ্য দেয় তাহলে 194। কারণ দণ্ডিত কোনো অপরাধ করার জন্য মিথ্যা সাক্ষ্য দিলে 195। মিথ্যা বলিয়া যদি সত্য হিসাবে ব্যবহার করে তাহলে 196। এটারও শাস্তি 193 দ্বারা হবে স্যার। আর মিথ্যা সার্টিফিকেট যদি ইস্যু করে, এটাও তো ওই 193 দ্বারাই শাস্তি হবে স্যার। আর মিথ্যা সার্টিফিকেট যদি সত্য হিসাবে ব্যবহার করে 198, শাস্তি 193। মিথ্যা মিথ্যা বলিয়া জানিয়া সত্য হিসাবে ব্যবহার করলে শাস্তি 193 আর অপরাধ 200 দাঁড়ায়। 199 বললেন না যে? 199। ঘোষণাপত্র। 199 ও হলো ঘোষণা। ঘোষণা। আইন বলে যে ঘোষণাটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হবে এই ধরনের ঘোষণায় মিথ্যা বিবৃতি প্রদান, আর এইটাই সত্য বলে ব্যবহার করা 200। ঠিক আছে, আমি আপনাকে স্যার অসংখ্য জয়েন ধন্যবাদ। করছি আর আপনি দৌড়ছেন ও বাড়িতে। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা পরের অংশে আচ্ছা, আমি দুঃখিত, পরের অংশে চলে যাব। 201 ধারা থেকে খেয়াল করেন, 201 এইটুকু আলাদা করে নিবেন, সামনের অংশটা আলাদা করে নিবেন। একটু আলাদা আলাদা করে পড়লে মাথায় থাকবে, না হলে এলোমেলো হয়ে যাবে। দেখেন, 201-এ হলো অপরাধীকে, বা এটা আমরা খুব ব্যবহার করি এই ধারাটা, তাই না? বিভিন্ন সময় ব্যবহার করি, সহযোগী অপরাধীদের ক্ষেত্রে ব্যবহার করি। একজন খুন করলো, আরেকজন রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করলো। একজন খুন করলো, একজন চাকু চাকু লুকিয়ে রাখলো। তো এই যে অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে, কোনো ব্যক্তি যদি অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে সাক্ষ্য প্রমাণগুলো অদৃশ্য করে দেয় অথবা মিথ্যা তথ্য সরবরাহ করে, এইবার আসেন কতগুলো কথা জিজ্ঞাসা করি। আচ্ছা, কে একটু আমার সাথে কথা বলবেন? হাত তোলেন তো। পেনাল কোড ভালো বোঝেন মোটামুটি, হাত তোলেন একটু। কেউ হাত তুলতে চান না পড়া এইভাবে কিছু জিজ্ঞাসা করলে। শাহ আলম ভাইয়া, কথা বলেন, একটু কথা বলেন। ভয়ের কিছু নাই তো। আচ্ছা, আব্দুল সালাম ভাইয়া মাইক্রোফোনটা খোলেন, যা যা জিজ্ঞাসা করি এটার উত্তর দেন। আব্দুল সালাম ভাইয়া খুলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। আসসালামু আলাইকুম এইভাবে বলতে হয়।
আচ্ছা একটু দেখি 177 দ্বারা কি পড়ছিলেন মনে আছে? 177 আমি হেল্প করতেছি, সমস্যা নাই, সবাই একটু বোঝার চেষ্টা করি। 177 কি পড়ছিলেন মনে আছে? সরকারি কর্মচারীকে তথ্য সংগঠিত দেওয়া, অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করা। এইরকম ছিল 177 দ্বারা, এগুলা পড়াইছি। অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া। 177টা হলো একটা ব্যাপক আলোচনা, হ্যাঁ। 203 হলো অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য দান। এই জন্য কথা বলতে বললাম যে একটু কথা বলেন, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। খেয়াল করেন, 177 ছিল যে কোনো তথ্য আইন অনুযায়ী সরকারি কর্মচারীকে যদি কোনো ব্যক্তি কি করে, মিথ্যা তথ্য দান করে। মনে করেন একটা তথ্য কেউ চাইলো, আপনি কি করলেন, মিথ্যা বলে দিলেন, তাহলে সেটা শুধুমাত্র অপরাধের তথ্যই হবে এমন কোনো কথা না। সরকারি কর্মচারী কর্তৃক জিজ্ঞাসিত যে কোনো ধরনের তথ্য, অপরাধের তথ্য অবশ্যই এর মধ্যে সম্পৃক্ত হবে। এই সংক্রান্ত মিথ্যা কথা বলা 177। 176-এ কি ছিল? 176 তথ্য বা নোটিশ না দেয়া, অর্থাৎ চুপ থাকা। তাহলে আপনি এরকম করে এটা চিন্তা করেন, তথ্য একশো দেওয়া। ছিয়াত্তর 176 সমান সমান হলো চুপ থাকা, 177 সমান সমান হলো মিথ্যা বলা। তার মানে আপনি একটাতে চুপ করে থাকলেন, জিজ্ঞাসা করলো আপনি জানেন কিন্তু উত্তর দিলেন না, 176। এবার আপনি জানেন কিন্তু আপনি মিথ্যা উত্তর দিলেন, 177। এইবার আসেন 201। এখানেও আপনি মনে করেন আপনি খুন করেছেন, আপনি আমার ছোট ভাই, আপনাকে বাঁচানোর উদ্দেশ্যে আমি কি করলাম, ছুরিটা লুকিয়ে রাখলাম, সাহায্য সহযোগিতা করলাম। আলামত দিয়ে পুলিশ ফেললাম। অফিসার আমাকে জিজ্ঞাসা করলো, আমি কি করলাম, পুলিশ অফিসারকে মিথ্যা তথ্য দিলাম। তাহলে এখানকার উদ্দেশ্যটা ভিন্ন কিনা? অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে, অপরাধী ব্যক্তিকে বাঁচানোর উদ্দেশ্যে যদি মিথ্যা তথ্য দেয়া হয়, তাহলে দণ্ড চলে যাবে 201। বুঝতে পারছি আব্দুল সালাম ভাইয়া? বুঝতেছি। তাহলে 176 সমান সমান কি বললাম, চুপ থাকা, মানে আপনি তথ্য দিলেন না। 177 সমান সমান মিথ্যা তথ্য দেয়া, কিন্তু এটা যে কোনো ধরনের তথ্য, অপরাধের তথ্য হতে পারে। এবার 201 মিথ্যা তথ্য, এটাও কিন্তু মিথ্যা তথ্য দিলেন, সাক্ষ্য প্রমাণ গোপন করলেন। শুধুমাত্র সাক্ষ্য প্রমাণ গোপনেই সীমাবদ্ধ নয়, যদি আপনি মিথ্যা সংবাদ দেন, মিথ্যা তথ্য দেন, তাহলেও আপনি দণ্ডিত হবেন। উদ্দেশ্য কি থাকতে হবে? অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্য থাকতে হবে। তাহলে অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে মিথ্যা তথ্য দেয়া, এই জন্য আপনাদের মাইক্রোফোন খুলে দিতে চাই না। অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে যদি মিথ্যা তথ্য দেন, সেই ক্ষেত্রে 201 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। বুঝতেছেন আমি কি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে? এরপরে আসেন, কোন সংবাদ জানার পরেও যদি কি করেন, আপনি বাধ্য ছিলেন এই তথ্যটা দেওয়ার জন্য, তারপরও আপনি অপরাধের সংবাদটা না দেন, তখন দণ্ড 202। তাহলে অপরাধ সম্পর্কে কোন তথ্য যদি প্রদান করার জন্য আইনানুগভাবে বাধ্য ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃত ত্রুটি করা, 176-এর মতোই। কিন্তু এবার আসেন, কি হয়েছে, অপরাধ হয়ে গেছে, অপরাধ অনুষ্ঠিত হওয়ার পর আপনি চুপচাপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। 176-এ ছিল 44-45 ধারা মোতাবেক অপরাধের তথ্য হতে পারে। সিআরপিসি 44-45-এ যে যে তথ্যগুলো দেওয়ার জন্য বলা হয়েছে, এই ধরনের তথ্য হতে পারে, যে কোনো নোটিশ হতে পারে, 565-র যে কোনো বিধিমালা হতে পারে, সিআরপিসি 565-র কোনো তথ্য হতে পারে, এগুলো সব 176। কিন্তু অপরাধ সংগঠিত হয়ে গেলে, এই সংগঠিত অপরাধ সম্পর্কে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ত্রুটি করলেন, সংবাদটা দিলেন না, তখন দণ্ড চলে যাবে 202। তাহলে ধারাগুলো বুঝতেছি না? 176 তথ্য না দেয়া, 177 মিথ্যা তথ্য দেয়া বা মিথ্যা কথা বলা। এরপরে দেখলাম কি 201, 201-এ হলো সাক্ষ্য প্রমাণ অদৃশ্য করে দেয়া অথবা অপরাধী ব্যক্তিকে বাঁচানোর উদ্দেশ্যে মিথ্যা তথ্য দেয়া। 202 যে অপরাধটা সংগঠিত হয়ে গেল, এই অপরাধ সম্পর্কে ইচ্ছাকৃতভাবে ত্রুটি করা। 203 অপরাধ সংগঠিত হলো, ওই সময় চুপচাপ ছিলেন, ইচ্ছাকৃত সংবাদ দেননি, এবার দিয়েছেন সংবাদ কিন্তু মিথ্যা সংবাদ দিয়েছেন, হয়েছে খুন, আপনি বলেছেন সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে, এই ধরনের আর কি। বুঝতে পারলাম? 203 হলো অনুষ্ঠিত অপরাধ, যেটা আপনি 177 বলছিলেন, ভুল বলছিলেন। তাহলে 203 হলো অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য দেয়া। বুঝতে পারলাম ঘটনাগুলা, কোনটা ধারার সাথে কোনটা ধারার বেসিক পার্থক্য কি। এগুলা তো আব্দুল সালাম ভাইয়া আপনি বেশি জিজ্ঞাসা করেন যে স্যার একই রকম লাগে ধারাগুলা কেন। তাহলে অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য দেয়া, কোনো একজন ব্যক্তিকে আপনি জানেন, জানার পরেও অপরাধ হয়েছে, জানার পরেও এই অপরাধ সম্পর্কে সত্য তথ্য সরবরাহের জন্য বাধ্য ছিলেন কিন্তু না দিয়ে মিথ্যা তথ্য প্রদান করলেন, তখন 203 ধারা মোতাবেক তিনি দণ্ডিত হবেন। 204 দেখবো, সাক্ষ্য হিসেবে পেশ করার ব্যাপারে বাধা সৃষ্টি করার জন্য দলিল নষ্ট করা। এটা আমরা
আগে থেকেই জানি। তাহলে যদি আপনি সাক্ষ্য প্রমাণ অদৃশ্য করে দেন তখন 201-এ দণ্ড। এটাই যদি দলিল টলিল এগুলো হয়, দলিলের সামান্য অংশ আপনি মুছে ফেলেছেন, অদৃশ্য করেছেন, যেই অংশটা আপনার দিকে যাচ্ছে না সেটা নষ্ট করলেন, তখন দণ্ড হবে 204। তাহলে 201 থেকে এগুলো আলাদা করে পড়বো। 201, সাক্ষ্য প্রমাণ গোপন করে দেয়া, অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে সাক্ষ্য প্রমাণ অদৃশ্য করে দেয়া, সাক্ষ্য প্রমাণ নষ্ট করে ফেলা অথবা মিথ্যা তথ্য সরবরাহ করা। 202, জেনে শুনে অপরাধ সম্পর্কে তথ্য গোপন করে রাখা, ইচ্ছাকৃতভাবে ত্রুটি করা। 203, অপরাধ অনুষ্ঠিত হয়ে গেল, মিথ্যা তথ্য দিলেন, ঘটেছে একটা ঘটনা বললেন আরেকটা ঘটনা, মিথ্যা কথা বললেন। 203, 204, দলিল বিনষ্টকরণ অথবা সাক্ষ্য হিসেবে যাতে এই দলিল আদালতে উপস্থাপন করা না যায় এই জন্য কি করা, দলিলের কোনো অংশ ধ্বংস সাধন করা, নষ্ট করার, মুছে ফেলা। আচ্ছা, এইবার আমরা 205 ধারাটা নেব, ছদ্মবেশ ধারণের ধারা। ছদ্মবেশের ধারাগুলো কি কি পড়েছিলাম? 140, 170, 171। এই দেখেন 229 পাবো, 205, 205, 229। ছদ্মবেশ ধারণ সংক্রান্ত অপরাধগুলো পেনাল কোডের কোন কোন ধারায় আলোচিত হয়েছে, এই কয়েকটা ধারা দিয়ে প্রশ্নের উত্তর। যে একটা লক্ষ্য লিখিত প্রশ্ন দিলাম, আপনারা উত্তর দিলেন না কেন? কঠিন লাগছে নাকি প্রশ্ন? প্রশ্ন তো সহজ ছিল। আচ্ছা, এরপরে যাব 206টা, এগুলো দরকার নাই, সরাসরি আমরা নেব 209। তাহলে 205-এর পরে 209 ধারাটা নেব, আদালতে মিথ্যা দাবি উত্থাপন করা। আচ্ছা, দাবি আর মামলার মধ্যে তো পার্থক্য আছে, এটা তো আমরা বুঝি। কোন একজন ব্যক্তি আদালতে অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে দাবি উত্থাপন করলো যে আমি ওই লোকের কাছ থেকে, অমুক লোকের নিকট থেকে এই জিনিসটা আমার পাওনা রয়েছে, অথবা আদালতে তিনি দাবি জানালেন যে আমার দাবি আমি ওনার কাছ থেকে এই জিনিস প্রাপ্য হব, এইটা হলো মিথ্যা দাবি উত্থাপন করা। আর আপনি জানেন যে সে একটা নিরপরাধ ব্যক্তি, জানার পরেও আপনি কি করলেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা করলেন। আইনানুগ বা ন্যায্য কারণ নাই, জেনে শুনেও যদি কোনো ব্যক্তি তাহলে 209 হলো মিথ্যা দাবি উত্থাপন করা, আর 211-তে হলো কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে তাকে যদি আপনি মিথ্যা মামলা তার বিরুদ্ধে করেন অথবা কাউকে দিয়ে মিথ্যা মামলা করানো হয় তাহলে দণ্ড। এই ধারার দণ্ড দুইটা একটু আমরা পড়বো, একটা 2 বছর, একটা 7 বছর। নর্মালি যদি আপনি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করেন, মনে করেন আমি জাকির ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করলাম, আমি 2 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হব। আর যদি এই অপরাধ যে যে ধারায় মামলা করলাম এই ধারার শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 7 বছরের বেশি কারাদণ্ড। এরকম যদি হয় তাহলে আমার দণ্ড 7 বছর পর্যন্ত হবে। বুঝতে পারলাম? পেনাল কোড অনুযায়ী মিথ্যা মামলার শাস্তি আলোচনা করুন। তাহলে মিথ্যা মামলার শাস্তি নর্মালি 2 বছর, কিন্তু অপরাধটি যদি 7 বছর থেকে তদূর্ধ্ব মেয়াদের অপরাধে হয়, মনে করেন জাকির ভাইয়ের বিরুদ্ধে এমন মামলা দিলাম উনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন যদি দণ্ডটা হিসাব করি, অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন, অথবা 7 বছরের বেশি দণ্ডে দণ্ডিত হবেন, এরকম একটা মামলা দিয়েছি। সেই ক্ষেত্রে যিনি মিথ্যা মামলা দায়ের করলেন তিনি 7 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। আচ্ছা, 212, অপরাধীকে আশ্রয় দান। এখান থেকে আবার আশ্রয় দান এবং গোপন সংক্রান্ত যে অপরাধগুলো এগুলো আবার আলোচিত হয়েছে। 212-তে হলো অপরাধী ব্যক্তিকে আশ্রয় দান, তিনি যে কোনো অপরাধ করে আসলো তাকে আপনি কি করলেন, আশ্রয় দিলেন। কিন্তু ওই যে 52 ক পড়েছিলেন না, স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিধানটা প্রযোজ্য হবে না, এটা কিন্তু আবার এই ধারার সঙ্গে নোট দিয়ে লিখে ফেলবেন যে অপরাধীকে আশ্রয় দান করলে 212 ধারা মোতাবেক দণ্ডের ব্যবস্থা রয়েছে, কিন্তু স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীকে আশ্রয় দিলে সেটি অপরাধ বলে গণ্য হবে না। আচ্ছা, 213, 14 একসাথে পড়বো। একটাতে হলো সম্পত্তি দিয়ে দেওয়া, আর একটাতে হলো সম্পত্তি ফেরত নেওয়া, একটা গ্রহণ করা, একটা প্রত্যার্পণ করা। 213-তে গ্রহণ, মনে করেন আব্দুল সালাম নামক একজন অপরাধী, তাকে শাস্তি থেকে লুকিয়ে রাখার উদ্দেশ্যে আমি উপহার গ্রহণ করলাম। আব্দুল সালাম ভাই বললো, স্যার আমাকে যদি 2 দিনের জন্য কোথাও লুকিয়ে রাখেন তাহলে আমি আপনাকে 10,000 টাকা দেবো। উপহার গ্রহণ করলাম। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি ওই যে আমাদের বাড়ির পিছনে একটা ঘর আছে, ওই ঘরে কেউ কখনো যায় না, আপনি ওই ঘরে গা ঢাকা দিয়ে থাকেন, 10,000 টাকা তাড়াতাড়ি আগে আমাকে দেন। তো এইভাবে উপহার গ্রহণ করলাম, শাস্তি হইতে লুকাইয়া রাখার জন্য উপহার গ্রহণ করলাম, 213 ধারা মোতাবেক আমি দণ্ডিত হলাম। আরেকটা হলো যিনি দিলেন,
আব্দুল সালাম ভাইয়া দিতে পারেন, তার পরিবারের যে কোনো ব্যক্তি দিতে পারেন, অথবা সম্পত্তি প্রত্যর্পণ মানে ফেরত। কোনো ব্যক্তি ধরেন জিম্মি আছে, আমি আব্দুল সালাম ভাইয়ের কাছ থেকে 20,000 টাকা পাই, এমনি পাই, পাওনাদার আমি। উনি কি করলেন, উনি বললেন স্যার আপনি যদি আমাকে জায়গা দেন আপনার 20,000 টাকা আপনাকে ফেরত দেব। এই যে সম্পত্তির প্রত্যর্পণ, প্রত্যর্পণ মানে যার সম্পত্তি তাকে ফেরত প্রদান। এরকম যদি ফেরত প্রদান করেন, যিনি প্রদান করবেন তার দণ্ড 214। বুঝতে পারলাম? তো একটু পরিখেয়াল করেন। 213 ধারা, অপরাধীকে শাস্তি থেকে লুকিয়ে রাখার বিনিময়ে, কোনো অপরাধ গোপন করার বিনিময়ে, আবার মামলা না করার বিনিময়ে আমার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হলো। মনে করেন কি করা হলো, আমার বাড়িতে চুরি করা হলো, ডাকাতি করা হলো, আপনারা এসে নেগোশিয়েট করলেন, বললেন যে আপনার চুরির মামলা দায়েরের দরকার নেই, পরে চোর ধরা পড়লো, আমরা জানতে পারলাম, গোপন সূত্রে সংবাদ পাওয়া গেল আব্দুল সালাম ভাইয়া ছিল চোর। তো আব্দুল সালাম ভাইয়া বললো যে স্যার আপনি মামলা হামলা করিয়েন না, যা হবার হয়েছে, আমি আপনাকে চুরির মালামাল ফেরত দিচ্ছি বা কিছু টাকা দিচ্ছি। করে না এরকম? তো কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনি ন্যায্য অধিকার ছিল মামলা করার, আপনি যদি উপহার গ্রহণের বিনিময়ে মামলা না করেন, তাও 213 ধারায় দণ্ডিত হবেন। তাহলে 213-তে কি কি বিষয় থাকলো দেখেন। অপরাধীকে শাস্তি থেকে লুকিয়ে রাখার উদ্দেশ্যে, যে কোনো অপরাধ গোপন করার উদ্দেশ্যে, গোপনের বিনিময়ে, মামলা না করার বিনিময়ে, এই জন্য যদি কোনো ব্যক্তি করে কি করে বকশিস গ্রহণ করে, তিনি 213 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। একইভাবে যে ব্যক্তি এই লুকিয়ে রাখার বিনিময়ে টাকা পয়সা প্রদান করলো, উপহার প্রদান করলো, সম্পত্তি ফেরত দিল বা দিতে চাইলো, সেই ব্যক্তির দণ্ড হবে 214। এবার আসেন, একটা শর্ত আছে। কি শর্ত? যে মামলাগুলো আবার আপোষযোগ্য, আদালতে আবার কি, যে মামলাগুলো আপনি সব, তাহলে যে মামলাগুলো আপোষযোগ্য সেগুলোর ক্ষেত্রে আবার এই বিধান প্রযোজ্য হবে না। কিছু কিছু আপোষ আছে না, আপোষ করতে পারবে বাদী বিবাদী, সেক্ষেত্রে আবার ভিন্ন ব্যবস্থা রয়েছে। সেগুলো আবার বলেছে যে এরকম যেগুলো আপোষযোগ্য সেগুলোর ক্ষেত্রে আবার আলাদা বিধান রয়েছে। 215 দেখবো, চোরাই মাল পুনরুদ্ধার কার্যে সাহায্য করার জন্য বকশিস গ্রহণ করা। আব্দুল সালাম নামক একজন ব্যক্তি, তিনি কি করেন, পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। তো কাজ করার ফলে একবার মালামাল অনেকগুলো চুরি হলো, তিনি চোর ধরিয়ে দিচ্ছেন না, কিন্তু মালামাল উদ্ধার করে দিচ্ছেন, দিয়ে আবার বলতেছেন যে স্যার আমি যে আপনার এত বড় একটা কাজ করে দিলাম, আমাকে কিছু খরচপাতি দেন, এইভাবে বললো। তখন কি করলো সে, তাহলে চোর ধরিয়ে দিচ্ছে না, কিন্তু আবার চোরাই মাল উদ্ধারের বিনিময়ে বকশিস গ্রহণ করতেছে। এই ধরনের ব্যক্তিদের দণ্ড 215। বুঝতে পারলেন? তো যে কোনো ব্যক্তি আপনাকে আইনানুগ কাজে সাহায্য করবে, এটাই তো তার দায়িত্ব ছিল, তাই না? আইনানুগ কাজে সাহায্য করে উপহারও নেওয়া যায়, এটাও সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, তিনি যদি চোর ধরিয়ে দেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত হন, সেক্ষেত্রে অপরাধ হয়ে যায়। একটু পরিখেয়াল করেন। চোর ডাকাত ধরাইয়া দেওয়ার ব্যাপারে অগ্রসর না হয়ে যে ব্যক্তি চোরাই মাল বা লুণ্ঠিত মালামাল উদ্ধারের কাজে সাহায্য করিয়া বকশিস গ্রহণ করে, সেই ব্যক্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ডে, উভয় দণ্ডে দণ্ডিত হবেন। চোরাই মালামাল, লুণ্ঠিত দ্রব্য উদ্ধারে সাহায্য করা কোনো অপরাধজনক কাজ নয়। গোয়েন্দার কাজ করিতে দোষ নাই, কিন্তু চোরাই মাল, লুণ্ঠিত দ্রব্য উদ্ধার করিয়া পারিশ্রমিক গ্রহণ করার মধ্যেও অপরাধ নাই। হ্যাঁ, জেনে শুনে চোরকে না ধরিয়ে দেওয়া হলো অপরাধ। আপনি একটা পারিশ্রমিক গ্রহণ করলেন, সেটা ঠিক আছে, দেয়া হলো, কিন্তু আপনি কিন্তু চোর ধরার কাজে আবার সাহায্য করলেন না, সেই ক্ষেত্রে আবার অপরাধ হয়ে অপরাধ বলে গণ্য হবে। আইন প্রণেতাগণ মনে করেন যে চোরাই মাল উদ্ধার করা, চোরকে সাজা দেওয়া দুটোই রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। যে ব্যক্তি চোরাই মাল উদ্ধার করতে সাহায্য করে কিন্তু চোরকে ধরিয়ে দিতে অগ্রসর হয় না, সম্ভবত কোন ক্ষেত্রে নেওয়া যাবে, আচ্ছা পরে আসতেছি এগুলা। যে ব্যক্তি চোরাই মাল উদ্ধার করতে সাহায্য করে এবং চোরকে ধরার প্রচেষ্টায় অগ্রসর হয় না, সেই ব্যক্তি সম্ভবত চোরের সাথে যোগসাজশ রয়েছে, সে এই ধারা মোতাবেক অপরাধী বলে গণ্য হবে। আচ্ছা, 216-তে যাবো। 216 এই পর্যন্ত বুঝলাম। আচ্ছা, ওইদিকে 210 পর্যন্ত একটু আলাদা ভাবে নিবেন। 201 থেকে 211 মিথ্যা মামলা, এই পর্যন্ত আলাদাভাবে পড়বো আমরা। এরপরে 212 থেকে 215 এই পর্যন্ত আলাদাভাবে পড়বো। 215 পর্যন্ত। এবার আসেন 216 দেখি। আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করেছে এই ধরনের ব্যক্তিকে, অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এই ধরনের ব্যক্তিকে আশ্রয় দান। যদিও 212-র সঙ্গে একটু রিলেটেড। দেখেন, 212 হলো যে কোনো অপরাধী ব্যক্তিকে আশ্রয় দান, আর 216 কি, 216 হলো যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করেছে। ভাষ্য পড়লে এই ধারাগুলো একদম পানির মতো লাগবে, আপনাকে আলাদা করে পড়তে হবে না। একটু পরে ফোন দেই, আমি একটু ব্যস্ত ব্যস্ত।
আচ্ছা, তাহলে 212-তে যে কোনো অপরাধী ব্যক্তিকে আশ্রয় দান, কিন্তু 216-র যে অপরাধী ব্যক্তি, সেই অপরাধী আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করেছে, তার মানে একবার তিনি গ্রেপ্তার হয়েছিলেন, অথবা যে ব্যক্তির বিরুদ্ধে কি হয়েছে, পরোয়ানা ইস্যু হয়েছে, ওয়ারেন্ট আছে, এরকম ব্যক্তিকে আশ্রয় দান, অথবা যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করলো তাকে আশ্রয় দান। ওই যে শর্তটা সঙ্গে লাগিয়ে দিবেন। তাহলে 212 এবং 216-র পার্থক্য বুঝলাম। এবার আসেন 216-র ক, ডাকাত বা দস্যুদেরকে আশ্রয় দান করা। এইবার আসেন আসল কথা, সেটা হলো 212-র উদাহরণ বের করে দেখেন, 216-র উদাহরণ বের করে দেখেন, একই রকম উদাহরণ দেয়া আছে। 212-তেও বলা আছে ডাকাতি করার পর কোনো ব্যক্তিকে যদি অপর কোনো ব্যক্তি আশ্রয় দান করেন, তাহলে তিনি 212 ধারা মোতাবেক অপরাধ করেছেন বলে গণ্য হবেন এবং দণ্ডিত হবেন। তাহলে 212 হলো একদম আলুর মতো, যে কোনো অপরাধীকে আশ্রয় দান করলে, আলু যেমন সব তরকারিতে খায়, এরকম সকল আশ্রয় দানের জন্য সকল অপরাধীকে আশ্রয় দান 212। আর 216-র ক, যেহেতু দস্যু এবং ডাকাতের জন্য আলাদা করে 216-র ক ধারা দেয়া আছে, দস্যু বা ডাকাতি হলে 216-র ক আমরা লিখবো। পার্থক্য বুঝতে পারলাম? 212 ব্যবহার করা যাবে, তবে নিরুৎসাহিত করা হয়েছে। আপনি যদি ভাষ্যটা খেয়াল করেন, এখানে দেখেন খুব সুন্দর করে বিশ্লেষণের নিচে লেখা আছে, এই ধারা ডাকাত এবং দস্যুদেরকে আশ্রয় দেওয়ার জন্য নিবেদিত। যারা ডাকাতি বা দস্যুতা করেছে তাদেরকে 212 ধারাতেও, ডাকাতি দস্যুতা করেছে এইরকম ব্যক্তিকে যারা আশ্রয় দিল তাদেরকে 212 ধারাতেও শাস্তি দেয়া যায়, কিন্তু ডাকাত এবং দস্যুদের ক্ষেত্রে বর্তমান ধারায় শাস্তি দেয়া উচিত। এই জন্য আমরা 216-র ক ব্যবহার করব যদি দস্যু বা ডাকাতকে কেউ আশ্রয় দান করে। বাদ বাকি সকল অপরাধীদেরকে 212 ধারা মোতাবেক আশ্রয় দানের জন্য যারা আশ্রয় দিল তারা দণ্ডিত হবেন। বুঝতে পারলাম? আর এখানে বলেছে দস্যু বা ডাকাতকে কোন পরিস্থিতিতে আশ্রয় দিবেন। আপনি জানেন আপনার বাড়িতে একজন ব্যক্তি আশ্রয় নিল, সে ডাকাতি করবে, এখনো করে নাই, তাকে আশ্রয় দান করলেও আপনি 216-র ক, ডাকাতি করে আসছে সম্প্রীতি, মাত্র ডাকাতি করে আমার বাড়িতে এসে আশ্রয় নিছে, আমিও 216-র ক, অর্থাৎ ডাকাত বা দস্যুদেরকে আশ্রয় দান করলে, হোক অপরাধ সংগঠনের পূর্বে, হোক অপরাধ সংগঠনের পরে, দুই ক্ষেত্রেই 216-র ক। বুঝাইতে পারলাম? আর 212 কখন, অন্যান্য যে কোনো অপরাধীদেরকে আশ্রয় দিলে আমরা 212 ব্যবহার করব। 212-র উদাহরণ পাল্টানোর সুযোগ নাই, কারণ কি 216-র ক এই ধারাগুলো পরে সংযোজন হয়েছে। হ্যাঁ, এই জন্য এরকম একটু প্যাচ থেকে গেছে। আগে তো 216-র ক ধারা ছিল না, তখন ডাকাত দস্যু আশ্রয় দিলে তখন 212-তেই দণ্ডিত হতো, কিন্তু পরবর্তীতে যে ক ধারাগুলো দেখবেন এগুলো কিন্তু পরে সংযোজন। এই জন্য দস্যু ডাকাতের জন্য আলাদা করা হয়েছে 216-র ক। আশা করি পরিষ্কার হয়েছে যাদের এই উদাহরণ নিয়ে ঝামেলা ছিল। এবার আমরা 217-18 পড়বো। 217-18 পড়ার দরকার আছে? 166, 217, 167, 218 অলরেডি পড়ে ফেলেছি। 166 ছিল ক্ষতির উদ্দেশ্যে আইনি নির্দেশ অমান্যকরণ, 167 ক্ষতির উদ্দেশ্যে মিথ্যা দলিল প্রণয়ন। একই কাজ যদি কোনো অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে হয় তাহলে 217-18 আগেই পড়ে আসছি। এবার আসেন 219 হলো মিথ্যা রিপোর্ট প্রস্তুত করা, দরকার নাই 219 পড়ার। 220 থেকে হলো বেশি গুরুত্বপূর্ণ। 220-এর পাশে লিখে রাখেন বেআইনি গ্রেপ্তার। তাহলে 220 কি? বেআইনি গ্রেপ্তার। আপনি পুলিশ অফিসার হিসেবে আইন প্রয়োগ করার ক্ষমতা রয়েছে, তাই না? গ্রেপ্তারের ক্ষমতা রয়েছে, বিচারে প্রেরণের ক্ষমতা রয়েছে। আপনি যদি এই ক্ষমতার অপব্যবহার করে কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে গ্রেপ্তার করে ফেলেন, 220 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। তাহলে 220 বুঝলাম, অবৈধ গ্রেপ্তার বা বেআইনি গ্রেপ্তার। ফৌজদারি কার্যবিধির কত ধারার ভেতরে আমরা 220 ধারা পড়ে এসেছিলাম, মনে আছে নাকি? একটু দেখি তো। 220 অবৈধ গ্রেপ্তার বা বেআইনি গ্রেপ্তারের দরুন দণ্ড 220। এবার যাবো 221। এবার আসেন আপনার গ্রেপ্তারটা হলো না আপু, হলো না। 50-এ তো প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করে। 67-র ক, এটাও হলো না। আচ্ছা, 42 ধারা পড়ছিলেন না? 42 ধারা জনসাধারণ সাহায্য করবে, 42 ধারার ভাষ্যের ভেতরে পড়ছি আমরা। না দুঃখিত, 46 ধারা, 46 গ্রেপ্তার এবং গ্রেপ্তারের বাধাদান, 46 ধারার ভেতরে ভাষ্যের ভেতরে পড়ে আসছিলাম যে কোনো ব্যক্তি যদি কোন পুলিশ অফিসার যদি বেআইনি ভাবে গ্রেপ্তার করে তিনি 220 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। আবার আইনানুগ ভাবে গ্রেপ্তার করার জন্য বাধ্য হওয়া সত্ত্বেও গ্রেপ্তার না করে 221-এ দণ্ড। যদি কোনো ব্যক্তি বাধা দেয় 22-এ দণ্ড। অন্য কোনো ব্যক্তির গ্রেপ্তারে বাধা দিলে 23-এ দণ্ড। এভাবে পড়ছিলাম না, ওইখানে ভাষ্যতে পড়ে আসছিলাম। আসেন একটু দেখি তাহলে কি কি পড়লাম। 220 বেআইনি গ্রেপ্তারের দরুন দণ্ড, 221 এবার আপনার গ্রেপ্তার আইনসঙ্গত ছিল, আপনি গ্রেপ্তার করলেন না,
আসামি পলায়নের উদ্যোগ নিল, পলায়নে সাহায্য করলেন, তাহলেও 221 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। তাহলে একটাতে গ্রেপ্তার করছেন বেআইনি, ক্ষমতা বেশি প্রয়োগ করে ফেলছেন, 220। এবার আসেন, আপনার ক্ষমতা ক্ষমতা ছিল কিন্তু আপনি গ্রেপ্তারই করলেন না, পলায়ন করতে সাহায্য করলেন, পালিয়ে যেতে দিলেন, তখন দণ্ড 221। এবার আসেন 222-এ বলেছে দণ্ডাজ্ঞাধীন, তাহলে অলরেডি সে আদালত কর্তৃক বিচার সমাপ্ত হওয়ার পর দণ্ড পেয়েছে। এই ধরনের ব্যক্তি অথবা আইনানুগভাবে সোপর্দকৃত, একবার তিনি সোপর্দ হয়েছিলেন, এইরকম ব্যক্তি, তাহলে একবার যাকে হেফাজতে প্রেরণ করা হয়েছে অথবা আদালত যাকে দণ্ড দিয়েছেন, এই ধরনের ব্যক্তিকে গ্রেপ্তারের ব্যাপারে ইচ্ছাকৃত ত্রুটি করলে দণ্ড হলো 222। আর 23-24 হলো অবহেলা, এবং অবহেলার ফলে যদি সরকারি কর্মচারীর অবহেলার দরুন কোনো অপরাধী ব্যক্তি আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করে, সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর দণ্ড হলো 223। আর 224-এ একটু পার্থক্য রয়েছে। আইনানুগভাবে গ্রেপ্তারে বাধা, যদি কোনো ব্যক্তি নিজের গ্রেপ্তারে বাধা দেয়, আমি আমার গ্রেপ্তারে বাধা দিলাম, আমাকে গ্রেপ্তার করতে আসলো এএসআই শাহ আলম নামক একজন পুলিশ অফিসার, আমি গ্রেপ্তারে বাধা দিলাম, অথবা কি করলাম, হাজত থেকে পলায়ন করলাম, পলায়ন করি নাই, কেবল একটা গ্রিল কেটে ফেলছি, উদ্যোগ নিয়েছিলাম পলায়নের, তারপরেও 224-এ দণ্ড। তাহলে একটু আমরা লিখে রাখি, মনে থাকবে না, 224-এর পাশে একটু দাগ দিয়ে রাখেন যাদের বই আছে। প্রথমত হলো নিজের গ্রেপ্তারে বাধা, তৎকর্তৃক বাধা মানে নিজের গ্রেপ্তারে বাধা, পলায়ন, আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন, পলায়নের উদ্যোগ, এই তিনটা কথা লিখে রাখেন। তাহলে পলায়ন, পলায়নের উদ্যোগ, নিজের গ্রেপ্তারে বাধা, কত, 224। সরকারি কর্মচারীর অবহেলার দরুন হাজত থেকে পলায়ন, 223। ইচ্ছাকৃত পলায়ন, 222। ওই যে দণ্ডাজ্ঞাধীন ব্যক্তি অথবা সোপর্দকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের ব্যাপারে ইচ্ছাকৃত ত্রুটি বা পলায়নে সাহায্য, একইভাবে 222-এ কিন্তু দণ্ডিত হবেন, ওটা ইচ্ছাকৃত। আর এখানে হলো 223 হলো অবহেলার দরুন। আচ্ছা, 224 কি কি শিখলাম, তিনটা কথা, নিজের গ্রেপ্তারে বাধা, পলায়ন, নিজে পলায়নের চেষ্টা, পলায়নের উদ্যোগ গ্রহণ করা, 224। এইবার আসেন 225, অন্যের গ্রেপ্তারে বাধা। তাহলে আমার ছোট ভাইকে ধরে নিয়ে যাচ্ছেন, আমি বাধা দিলাম, পরিবারের অন্য কোনো সদস্যকে ধরে নিয়ে যাচ্ছেন, আমি বাধা দিলাম, তাহলে অন্য কোনো ব্যক্তির আইনানুগ গ্রেপ্তারে বাধা দিলে 225 ধারায় দণ্ড। 225-এর ক, ওই যে প্রকারান্তরে ব্যবস্থা নাই, এই ধরনের অপরাধগুলোর ক্ষেত্রে দণ্ড 225-এর ক। মনে করেন এমন একভাবে সাহায্য করলো যেটা 221, 22, 23 একটাতেও পড়ে না, সরকারি কর্মচারী এমন ভাবে অবহেলা করলেন, পুলিশ অফিসার এমন ভাবে অবহেলা করলেন, তিনি কি করলেন, 221, 22, 23 একটাতেও কি করা যায় না, দণ্ড দেয়া যাচ্ছে না, তখন ওই ব্যক্তি 225-এর ক ধারা মোতাবেক দণ্ডিত হবেন। 225-এর কয়ে শাস্তি, এরপরে 225-এর খ। এবার নিজের গ্রেপ্তারেও বাধা না, অন্যের গ্রেপ্তারেও বাধা না, অন্যরকম কার্যক্রম সম্পন্ন হলো। ধরেন আসামি ছিনিয়ে নিয়ে গেল, ছিনতাই করে ফেললো, তাহলে আপনি 224-25-এ সরাসরি বাধা বলা যাচ্ছে না, তাই না, বাধার চেয়েও বেশি কিছু ঘটে গেছে, তখন ওই ব্যক্তি 225-এর খ ধারা মোতাবেক দণ্ডিত হবেন। তাহলে 221, 22, 23-এ যে শাস্তি নাই সেটা 225-এর ক, 225, 24, 25-এ যে শাস্তি নাই সেটা, এরকম অপরাধ যদি ঘটে যায় সেই শাস্তি 225-এর খ। 21, 22, 23-এ শাস্তি দেয়া যাচ্ছে না, সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর দণ্ড 225-এর ক। 224, 25-এ শাস্তি দেয়া যাচ্ছে না, এরকম অপরাধ সংগঠন হলে সরকারি কর্মচারীর দণ্ড 225-এর খ। বুঝতে পারলাম। 227-এ শাস্তি মওকুফ বা দণ্ড মওকুফে শর্ত লঙ্ঘন করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির যে অংশটুকু বাদ রয়েছে আবার ওই অংশটুকু অনতিবাহিত অংশ ভোগ করবে, তাই না, আমরা জানি দণ্ড মওকুফে শর্ত লঙ্ঘন। ফৌজদারি কার্যবিধির কত ধারা পড়েছি একটু লেখেন। দণ্ড মওকুফ করতে পারবে রাষ্ট্রপতি, এবং কে পারবে, সরকার দণ্ড মওকুফ করতে পারবে, রদবদল করতে পারবে। পেনাল কোডের ধারাগুলোও লেখেন। 229 হলো জুরি বা এসএসআর ছদ্মবেশ ধারণ, লাগে না, এটা এমনি পারবেন। আসেন একটু দেখি, এই পরের অংশটা পড়া কে দিবেন, 191 থেকে 200 পর্যন্ত হয়ে গেছে, তাই না। এবার 201 থেকে 200, আচ্ছা 200 কত পর্যন্ত, 201 থেকে 211 পর্যন্ত একজন বলেন, 201 থেকে 211। আগে আমি একটু বলে নেই, 201-এ হলো সাক্ষ্য প্রমাণ কি করে দেয়া, অদৃশ্য করে দেয়া, অথবা অপরাধীকে অপরাধের দায় থেকে রেহাই পাওয়ার জন্য, রেহাই দেওয়ার জন্য, অপরাধী ব্যক্তিকে লুকিয়ে রাখার জন্য মিথ্যা তথ্য দেয়া, মিথ্যা তথ্য দিলেন। 202, তথ্য প্রদানে বাধ্য ছিলেন, অপরাধ সংগঠিত হয়ে গেল, ইচ্ছাকৃত ত্রুটি করলেন, 202। 203, অপরাধ অনুষ্ঠিত হয়ে গেল,
অপরাধের মিথ্যা তথ্য দিলেন। 203, 204 সাক্ষ্য প্রমাণ যাতে আদালতে উপস্থাপন করতে না পারে এই জন্য দলিল নষ্ট করা। 204, 205 ছদ্মবেশ ধারণের শাস্তি। 209 মিথ্যা দাবি উত্থাপন করা। 211 মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করা। আচ্ছা দেখি কাকে পড়া ধরা যায়। রিপন মাহমুদ ভাইয়া পড়া বলেন। আপনি এই পর্যন্ত বলেন, বাকি অংশ আরেকজন রেডি হন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যায় না কেন? এত আস্তে কথা শোনা যাচ্ছে। ভাইয়া 201 থেকে 212 পর্যন্ত বলেন, কি বুঝলেন? স্যার 201 থেকে বলবো। হ্যাঁ। 201 হচ্ছে এই অপরাধ গোপন করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, অপরাধ সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধ। আর 202 হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে মিথ্যা মিথ্যা সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য হলো না আর ভাইয়া, মানে হলো কি, মানে সাক্ষ্য প্রমাণ অদৃশ্য করে দেয়া, লুকিয়ে ফেলা। সাক্ষ্য প্রমাণ অদৃশ্য করা হুম অথবা হুম মিথ্যা তথ্য দেওয়া, এটা রাইট। হ্যাঁ। 201। আর 202 হচ্ছে ইচ্ছাকৃতভাবে মিথ্যা সংবাদ দেওয়া। আর 203 হচ্ছে যে যে অপরাধটি সংঘটিত হয়েছে এই সংঘটিত অপরাধ সম্পর্কে মিথ্যা সংবাদ দেওয়া। আর 204 হচ্ছে দলিল বিনষ্ট করা বা দলিল হাজির করার কাজে বাধা সৃষ্টি করা। 205 হচ্ছে আপনার ওই কোনো ফৌজদারি বা দেওয়ানি আদালতে ছদ্মবেশ ধারণ করা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি আসামি সেজে অথবা কোনো সাক্ষী সেজে অন্য লোকের ছদ্মবেশ ধারণ করে। আর 206 হচ্ছে যে 206 তো মানে রায় রায় নেয়, যদি যদি একজন ব্যক্তি মনে করেন বাদী গেল না, বাদীর পরিবর্তে গেল, গিয়ে কি করলো, ছদ্মবেশ ধারণ করে কোনো মামলার রায় বা ডিক্রি নিল ওই পক্ষে, ধরেন বিদেশে থাকে আসামি, উনি হাজিরা দিলেন, পরে ধরা পড়লেন, তখন দণ্ড 205। 6-7 এগুলো লাগবে না, এগুলো হলো সম্পত্তি ক্রোপ করার ব্যাপারে বাধা প্রদানের জন্য, সম্পত্তি গোপন বা অপসারণ, এগুলো বাদ দিয়ে একবারে 9, 9 আর 11 বলেন। 9 হচ্ছে স্যার আদালতে মিথ্যা দাবি উত্থাপন করা। আর হুম। 11 হচ্ছে ক্ষতি করার উদ্দেশ্যে বা কোনো মামলার কারণ না থাকা সত্ত্বেও যদি কারোর বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা করে। আচ্ছা এরপরে আর পরের অংশ কে 212 বলবেন? হচ্ছে আচ্ছা বলেন। 212 হচ্ছে অপরাধীকে আশ্রয় দান করা। 213 হচ্ছে শাস্তি হইতে বাঁচানোর জন্য উপহার গ্রহণ করা। একই রকমের অপরাধ 214 হবে যদি কেউ আহ, এই শাস্তি হইতে বাঁচার উদ্দেশ্যে উপহার দেয়। একটা হলো গ্রহণ, একটা হলো দেওয়া। আর 216 হচ্ছে হাজত থেকে পলায়নকারীকে আশ্রয় দান। আর 216 হচ্ছে দস্যু ডাকাতকে আশ্রয় দান। আচ্ছা সুন্দর, বাকি অংশটা আরেকজন বলেন, বাকি অংশটা দেখি, আব্দুল সালাম ভাইয়া বলেন। আপনার তো আর বলা লাগবে না, বলা লাগবে, বলেন। পড়তে হবে, আমার একবার পড়তে হবে, তারপর শুনবেন, তারপর বলবেন, নাকি বলবেন? আব্দুল সালাম ভাইয়া, ক্লাসের সময় মোবাইল রেখে কোথায় যান আপনারা? 217 থেকে বাকি অংশটা শেষ করেন, 229 পর্যন্ত। বলছি যে বাকি অংশটা কে পারবেন হাত তোলেন। লিয়াকত ভাইয়া পারবেন না? রাবে আপু বলেন, রাবে আপু। বিদ্যুৎ নাই, আমি কোনোরকম শুনতেছি আপনার কথাগুলো। আমি বিদ্যুৎ নাই, অন্ধকারে বসা আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কে বলবেন বাকি অংশটা, কে বলবেন হাত তোলেন। হ্যাঁ রিফাত বলেন, রিফাত। পড়া ধরলে কি স্যার ভাষা 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 বললে হবে না?
আরে চেষ্টা করেন না, আছি তো সবাই নাকি? ভুল তো হবেই, সবাই কি পড়ে আসছেন? তাহলে আর ক্লাসে আসার কি দরকার? 217, চেষ্টা করেন তো, চেষ্টা করেন। শাস্তি হতে বাঁচার জন্য কর্মচারী কর্তৃক নির্দেশ অমান্য, আইনি নির্দেশ অমান্য করলে। হুম 218 হচ্ছে একই কাজ, ভুল তথ্য মিথ্যা দলিল। প্রস্তুত করলে। মিথ্যা দলিল প্রস্তুত করলে, মিথ্যা দলিল প্রস্তুত করলে। হচ্ছে 219 হচ্ছে আইনের পরিপন্থী কোনো কাজ করলে। 219 লাগবে না, 219 পড়ি নাই আমরা। সরকারি কর্মচারী মিথ্যা রিপোর্ট প্রস্তুত করলে, ওই যে মনে করেন আদালতের রায় হলো, একটা মিথ্যা রায় বানিয়ে দিল, ভুয়া একটা বানিয়ে দিল, রিপোর্ট তৈরি করলো, এগুলা 219 লাগবে না। 220 থেকে গুরুত্বপূর্ণ, এগুলা বলেন। 220। অন্যায় 220 হচ্ছে অন্যায় আটক করলে। অবৈধ গ্রেপ্তার। তারপর হচ্ছে 21 হচ্ছে ভুলভাবে কাউকে গ্রেপ্তার করলে, একজনের জায়গায় অন্য কাউকে হইলো, গ্রেপ্তার করলে। উল্টো হয়ে গেল। 220 তো আপনি এটা করলেন, 221 হলো আপনার ক্ষমতা ছিল কিন্তু আপনি গ্রেপ্তার করলেন না, পলায়নে সাহায্য করলেন। গ্রেপ্তার না করা। তাহলে 20-এর উল্টো কার্যক্রম হলো 21। 20-এ আপনার ক্ষমতা ছিল না, আপনি গ্রেপ্তার করলেন। 21-এ হলো আপনার ক্ষমতা ছিল, আপনি গ্রেপ্তার থেকে বিরত থাকলেন। বুঝতে পারলাম? জি 22, স্যার। 22 বলেন। তার হচ্ছে ওয়ারেন্টভুক্ত আসামি সামনে দিয়ে ঘুরে বেড়াইতেছে কিন্তু তাকে গ্রেপ্তার করে নাই। গুড। তার শাস্তি 23, 21, 22, আসামি 23, পালাই গেলে, তিনটাই হলো একই রকম অপরাধ। হ্যাঁ, 21, 22, 23 আসামি যদি পালাই যায় না, 22, 23, 24। অবহেলার কারণে, হুম আসামি নিজে গ্রেপ্তারে বাধা দিলে, 25 হচ্ছে আসামির আত্মীয় স্বজন বাধা দিলে, 26 হচ্ছে 25-এর ক ওই খ আছে ভাইয়া, 25-এর ক খ আছে। ওইগুলা পারি না স্যার। 25-এর ক খ খুবই গুরুত্বপূর্ণ ধারা, লিখিত পরীক্ষায় আসছে অলরেডি। বুঝতে পারছেন? সালের প্রশ্ন বের করে দেখিয়েন। 225-এর ক, 225-এর খ থেকে দুইটা ধারার যে কোনো একটা ধারা থেকে সালে পরীক্ষায় প্রশ্ন এসেছে। আচ্ছা, 227 হলো দণ্ড। আমি একটু বলি, একটু খেয়াল করেন। আপনাদের পড়ার সময় যে কোন দিকে থাকেন মোবাইল রেখে রেখে খেয়াল করেন। 220 থেকে আমরা আলাদা করে ফেলবো। 220 বেআইনি গ্রেপ্তার। তো 220-এ যাকে গ্রেপ্তার করার কথা ছিল না আপনি তাকে ধরে নিয়ে আসলেন, বেআইনি ক্ষমতা বেশি প্রয়োগ করলেন। 220। এবার আসেন, ক্ষমতা ছিল প্রয়োগই করলেন না। 221 পলায়নে সাহায্য করলেন, আর উল্টো যাকে গ্রেপ্তার করার কথা ছিল তাকে ফোন করে জানিয়ে দিলেন যে না, আপনাকে ধরতে আসতেছি, বাড়ি থেকে পালিয়ে যান। তাহলে কি করলেন? আইনানুগ ভাবে যে ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা ছিল সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো না, তখন দণ্ড হবে 221। আবার আসেন, এই ব্যক্তি যদি আরো ঘৃণ্য অপরাধী হয়, ওয়ারেন্টভুক্ত অপরাধী হয়, দণ্ডিত কোনো ব্যক্তি হয়, তখন আপনার দণ্ড আরো বৃদ্ধি পাবে। এই জন্য 222 ধারা। এরপরে বলেছে যদি অবহেলার দরুন হাজত থেকে আসামি পালিয়ে যায়, যে কোনো সরকারি কর্মচারীর আইনানুগ দায়িত্ব পালনে অবহেলা, ঘুমিয়ে থাকলেন আসামি পালিয়ে গেল, দণ্ড কত? 223। এগুলো তো জানতে হবে। 223। এবার আসেন, আপনি আইনানুগ ভাবে গ্রেফতার করতে গেলেন কিন্তু আসামি বাধা দিল, তিনি নিজে বাধা দিলে তার দণ্ড 224, আত্মীয় স্বজন বাধা দিলে 225। এবার আসেন 21, 22, 23 এই তিনটা ধারায় যদি আপনি কোনো ধরনের অপরাধ খুঁজে না পান, সংশ্লিষ্ট ব্যক্তি শাস্তির জন্য 225-এর কয়ে দণ্ডিত হবেন সরকারি কর্মচারী। আর যারা বাধা দিল তাদের মধ্যে যদি 224, 25-এ কভার না করে তখন 225-এর ক্ষয়ে তারা দণ্ডিত হবে। 227 হলো দণ্ড মওকুফ করা হলো। আপনি শর্ত দেওয়া হয়েছিল স্কুলের মাস্টারি করবেন, গাছ লাগাবেন, কিন্তু আপনি কিছুই করলেন না, শর্ত লঙ্ঘন করলে তখন আবার দণ্ডিত করতে পারবে 227। আর 229 হলো জুরি বা এসেসরের ছদ্মবেশ ধারণ। এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।